ম্যানচেস্টার হামলা তদন্তের তথ্য ও ছবি ফাঁস করায় মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা ট্রাম্পের। সিরিয়ায় আইএসের প্রশিক্ষণ নিয়েছিল হামলাকারী আবেদি। আনুষ্ঠানিকভাবে আইএস বিরোধী মার্কিন জোটে ন্যাটোর অংশগ্রহণ। জোটের প্রত্যেক দেশকে প্রতিরক্ষা ব্যয় বহনের আহ্বান যুক্তরাষ্ট্রের। প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা সহ মস্কোর সঙ্গে ম্যানিলার 11টি চুক্তি সই। জঙ্গি দমনে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার। এবং তিস্তার ন্যায্য দাবি থেকে কৌশলে সরে আসতে এবার বাংলাদেশের বিরুদ্ধে মমতার পাল্টা অভিযোগ, ধর্ণা মোদির কাছে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ব্রিটেনের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার তদন্ত বিষয়ক তথ্য ও ছবি ফাঁস করায় মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ মার্কিন গোয়েন্দা তথ্য বিনিময় কিছুক্ষণ বন্ধ থাকার পর তথ্য ফাঁস বন্ধের বিষয়ে ট্রাম্পের আশ্বাসে আবার তা চালু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এদিকে ম্যানচেস্টারে হামলাকারী সিরিয়ায় গিয়ে আইএসের প্রশিক্ষণ নিয়েছিল বলে প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে। ওই হামলায় জড়িত সন্দেহে শুক্রবার আরও একজনকে আটক করে ব্রিটিশ পুলিশ। ম্যানচেস্টার হামলার 4 দিন পরও থমথমে অবস্থা পুরো ব্রিটেন জুড়ে। লন্ডন সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। আবারও হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করায় জনসমাগম স্থল সহ বিমানবন্দর, ট্রেন ও বাস স্টেশনগুলোতে রয়েছে পুলিশের কঠোর নজরদারি। গত সোমবার ম্যানচেস্টার হামলার পরদিন এর দায় স্বীকার করে আইএস। হামলাকারী সালমান আবিদির সঙ্গে জঙ্গি গোষ্ঠীটির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হামলার কিছুদিন আগে আবিদি সিরিয়ায় গিয়ে আইএস এর প্রশিক্ষণ নিয়েছিল বলে মার্কিন কর্তৃপক্ষের বরাতে জানায় সিএনএন। এর মধ্যে হামলাকারীর বাবা ও 2 ভাই সহ বেশ কয়েকজনকে আটক করা হলেও আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষ কিছু জানায়নি। ম্যানচেস্টার এরিনায় কনসার্টে হামলার তদন্ত সংশ্লিষ্ট তথ্য ও ছবি মার্কিন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করে ব্রিটেন। মার্কিন গণমাধ্যমের এমন ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যানচেস্টার হামলা নিয়ে তদন্তের মধ্যেই এ সংক্রান্ত গোপন খবর প্রকাশ অত্যন্ত বিরক্তিকর। কিছু মার্কিন গণমাধ্যমের এমন কর্মকাণ্ড আমাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। যারা এ ধরনের কাজ করেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করি এই ঘটনায় ব্রিটিশ মার্কিন বন্ধুত্ব সুলভ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনের পার্শ্ব বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে আর কোনো তথ্য ফাঁস না হওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর সেদিনই আবারও দুদেশের গোয়েন্দা তথ্য বিনিময় শুরু হয়। এর আগে সোমবারের হামলার ঘটনাস্থলের কিছু আলামতের ছবি ও তথ্য প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এর পরপরই ব্রিটেন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পর্যায়ে কিছুটা কলহের সৃষ্টি হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলায় জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অংশ নেওয়ার কথা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ বৈঠকে জোট নেতারা এ বিষয়ে সম্মত হয়েছে বলে জানান ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। তবে লড়াইয়ে ন্যাটোর সামিল হওয়াকে একটি প্রতীকী ও রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছে জার্মানি, ফ্রান্স ও ইতালি। এদিকে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় জোটের প্রতিটি দেশকে বহন করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছান যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। নির্বাচনী প্রচারের সময় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে বিরূপ মন্তব্য করলেও সম্প্রতি নাটকীয়ভাবে জোটের প্রতি সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর এটাই তার ইইউ নেতাদের সঙ্গে প্রথম কোনো বৈঠক। এদিন জোট নেতারা ন্যাটোর নতুন সদর দপ্তর উদ্বোধন করেন। $101 কোটি ব্যয় নির্মিত এই ভবনটির কিছু অংশ বার্লিন দেয়াল এবং টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ দিয়ে নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। পরে ম্যানচেস্টারে হামলার ঘটনায় হতাহতদের স্মরণে নীরবতা পালন করেন ন্যাটো নেতারা। সন্ত্রাসবাদ রোধে এখনই কোনো ব্যবস্থা না নিলে ম্যানচেস্টারের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে। এক্ষেত্রে আমাদের আরো কঠোর ভূমিকা নিতে হবে। আমি অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকানোর প্রতি জোর দেব।
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে ন্যাটো। সংস্থাটির প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেন, ন্যাটো সরাসরি লড়াইয়ে অংশ না নিলেও সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। তবে ইতালি, জার্মানি ও ফ্রান্স এই পদক্ষেপকে রাজনৈতিক উল্লেখ করে বিরোধিতা জানিয়ে আসছে। আইএস বিরোধী অভিযানের সহায়তায় ন্যাটো মার্কিন জোটকে নজরদারির বিমান সরবরাহ করবে এবং সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। জোট নেতারা শিগগিরই এ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে। সম্মেলনে দেয়া ভাষণে ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোকে জোটের প্রতিরক্ষা ব্যয়ের ভার বহনের আহ্বান জানান। ন্যাটোর 28টি সদস্য দেশ থাকলেও পুরো জোটের প্রতিরক্ষা ব্যয় বহন করছে মাত্র 5টি দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, পোল্যান্ড এবং এস্টোনিয়া তাদের জিডিপির 2% ন্যাটোর পেছনে ব্যয় করে থাকে। এই অতিরিক্ত ব্যয় বহন যুক্তরাষ্ট্রের জনগণ ও করদাতাদের ওপর বাড়তি বোঝা উল্লেখ করে ট্রাম্প বলেন, বাকি 23 দেশের উচিত হবে তাদের প্রতিরক্ষার খরচ দেয়া। ন্যাটো সদস্য দেশগুলোর এখন থেকেই তাদের ন্যায্য হিস্যা পরিশোধ করতে হবে। যারা এতদিন ধরে এই ব্যয়ের ভাগিদার হয়নি তাদের কাছে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ পাওনা আছে। জোটের ওপর নির্ভরতা কমিয়ে সবার উচিত হবে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার প্রতি মনোযোগ দেয়া। ন্যাটো দফতরে যাওয়ার আগে বৃহস্পতিবার ট্রাম্প প্রথমবারের মতো ফ্রান্সে নবনির্বাচিত প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সহ ইউরোপীয় কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। এদিকে ন্যাটো সদস্যদের শীর্ষ বৈঠক চলাকালে ব্রাসেলসে বিশ্বব্যাপী সংঘাত ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে এফবিআই। নির্বাচনের আগে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে কুশনার বৈঠক করেছিলেন এবং মাইকেল ফ্লিনের রুশ সংশ্লিষ্টতার বিষয়ে তার কাছে যথেষ্ট তথ্য রয়েছে বলেও জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম। এফবিআই ও সিনেট কমিটির যে কোনো জিজ্ঞাসাবাদে তথ্য দিতে কুশনার রাজি বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছেন ভার্জিনিয়ার আপিল আদালত। গত বছরের 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই অভিযোগ ওঠে নির্বাচনী প্রচারণায় সুবিধা পেতে রাশিয়ার সঙ্গে বেশ কয়েকবার গোপন যোগাযোগ করে ট্রাম্প শিবির। নির্বাচনের আগে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারির ব্যাপারে নেতিবাচক ও বানোয়াট তথ্য এবং ট্রাম্পের পক্ষে জনসমর্থন বাড়াতে ইতিবাচক খবর ছড়াতে রাশিয়া ভূমিকা রেখেছিল বলে সংশ্লিষ্ট কম্পিউটার ও ইন্টারনেটের ডাটা বিশ্লেষণ করে এই ব্যাপারে আলামত খুঁজে পায় এফবিআই। বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এনবিসি নিউজের খবরে এবার উঠে এসেছে ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সংশ্লিষ্টতার তথ্য। এফবিআই কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম দুটি জানায়, গত বছর যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক ও মস্কোর এক ব্যাংকারের সঙ্গে গোপন বৈঠক করেন কুশনার। বৈঠকের বিষয়বস্তু ও অভিযোগের বিষয়ে আরও তথ্য জানতে কুশনারকে জিজ্ঞাসাবাদ করতে চায় এফবিআই। এতে ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে রাশিয়ার সখ্যের বিষয়টিও বেরিয়ে আসবে বলে মনে করছেন এফবিআই কর্মকর্তারা। নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে কুশনারের কাছে যথেষ্ট তথ্য রয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এলেও এখনই তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে কুশনার এফবিআই এর তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। রুশ রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ব্যাপারে কুশনার আগেই বেশ কয়েকবার কংগ্রেস কমিটিতে তথ্য দিয়েছেন। নতুন কোনো অভিযোগের বিষয়ে এফবিআই বা সিনেট কমিটি জানতে চাইলে তিনি স্বাচ্ছন্দ্যে দিতে রাজি আছেন। চলতি মাসের 9 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্তের পর নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখতে গত সপ্তাহে বিশেষ কর্মকর্তা হিসেবে রবার্ট মুলারকে নিয়োগ করে মার্কিন বিচার মন্ত্রণালয়। এর আগে নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রুশ সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত থেকে সরে আসতে প্রেসিডেন্ট ট্রাম্প কমিকে অনুরোধ করেছিলেন বলে জানায় মার্কিন গণমাধ্যম। এদিকে 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন অভিবাসী অধ্যুষিত দক্ষিণ পূর্বাঞ্চলের রাজ্য ভার্জিনিয়ার আপিল আদালত। গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর কয়েকটি রাজ্যের ফেডারেল আদালত তা স্থগিত করে। অভিবাসন বিভাগ ও কেন্দ্রীয় অ্যাটর্নি দপ্তর সেসব রাজ্যের আদালতে বিষয়টি পুনর্বিবেচনার জন্য আপিল করার পর ভার্জিনিয়ায় তা বাতিল হলো। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন জোটের বিমান হামলায় নিহত 35। যুক্তরাষ্ট্রের অভিযানে ইরাকের মসুলে শতাধিক বেসামরিক লোক মারা যায়, স্বীকার করল পেন্টাগন। প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা সহ মস্কোর সঙ্গে 11টি চুক্তি করেছে ম্যানিলা।
রাশিয়া সফরকালে সন্ত্রাস দমনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আধুনিক অস্ত্র সরবরাহের অনুরোধ জানান ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এর মধ্যেই মাউতে জঙ্গি গোষ্ঠীর দখলকৃত মারাবি শহর পুনরুদ্ধারে সামরিক অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট দুতার্তে। দাভোস শহরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। শুক্রবার নিয়ে দেখা যায় শত স্থানীয় বাসিন্দাকে। গেল মঙ্গলবার আইএস সংশ্লিষ্ট জঙ্গিরা ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল শহরটির একাংশ দখলের পর সংঘর্ষ অব্যাহত থাকায় আইন বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন তারা। এখনকার পরিস্থিতি ভয়াবহ। এখন এখানে থাকা খুবই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এলাকা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের বাড়ির আশেপাশে জঙ্গিরা ঘোরাফেরা করছে। এভাবে থাকা যায় না। আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। ঘরবাড়ি ছেড়ে আসাদের জন্য উত্তরাঞ্চলের লেনাও দেল নর্থ এলাকায় অস্থায়ী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তবে স্থান সংকটের কারণে সেখানকার পরিস্থিতিও শোচনীয়। আমরা চাই আমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করা হোক। অল্প জায়গায় এত লোকজন থাকায় আমাদের খুব কষ্ট হচ্ছে। এর মধ্যেই মাউতে জঙ্গিদের দখলকৃত মারাবি শহরের একাংশ পুনরুদ্ধারে স্থল ও বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের অবস্থানে বোমা ও রকেট হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। দুপক্ষের সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 31 জঙ্গি, 11 সেনা এবং 46 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। পরিস্থিতি মোকাবিলায় পুরো মিন্দানাও দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দুতার্তে। এছাড়া দাভোস শহরের বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে দেশ থেকে জঙ্গি নির্মূলে আধুনিক অস্ত্র সরবরাহের পাশাপাশি মস্কোর সহায়তা চেয়েছে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। রাশিয়া সফরকালে প্রতিরক্ষা, পরমাণু শক্তি, বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা সহ 11টি চুক্তি করেছে মস্কো ও ম্যানিলা। এছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, অবৈধ মাদক পাচার ও সাইবার অপরাধ মোকাবিলায় করণীয় সম্পর্কেও আলোচনা হয় দুদেশের মন্ত্রী পর্যায়ে। শিরিন আক্তার, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাস টার্মিনালের কাছে জোড়া বোমা হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার তারা জানান, হামলায় ব্যবহৃত বোমা দুটি প্রেসার কুকার থেকে তৈরি। স্থানীয় কিছু চরমপন্থী দল এ ধরনের বোমা তৈরি করে থাকে বলে জানান তারা। বুধবার রাতে জাকার্তার কাম্পুং মিলাওয়ের বাস টার্মিনালের কাছে সংঘটিত ওই হামলায় 2 আত্মঘাতী নিহত হলেও এতে জড়িত অন্যদের ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। শিগগিরই তাদের ধরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাস স্টেশনের কাছে পুলিশ চেকপয়েন্টে 5 মিনিটের ব্যবধানে 2টি বোমার বিস্ফোরণে 3 পুলিশ কর্মকর্তা নিহত ও অন্তত 11 জন আহত হন। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের কাছে বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝে পাওয়ার দাবির মধ্যেই এবার নতুন সুরে কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের মাথাভাঙা নদী দিয়ে পশ্চিমবঙ্গে দূষণ ছড়ানোর অভিযোগ করেন তিনি। এছাড়া আরও 3টি নদী থেকে পর্যাপ্ত পানি না পাওয়া ও বাংলাদেশে আম রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হয় বলেও ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন মমতা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দর কষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুলকিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের সময় সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের 3টি নদীর পর্যাপ্ত পানি পাওয়া নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে উল্টো বায়না ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় আধা ঘন্টার বৈঠকের অধিকাংশ জুড়েই ছিল বাংলাদেশের বিরুদ্ধে মমতার বিভিন্ন নালিশ। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভিন্ন মাথাভাঙা নদীর মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে পানি দূষণের অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। পাশাপাশি দুদেশের আন্তঃসীমান্ত নদী আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবার পর্যাপ্ত পানি পাওয়ার দাবি জানান তিনি। বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে একথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
আত্রাই নদীতে বাংলাদেশ সরকার ড্যাম দেয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করা কিছু নদীর পর্যাপ্ত পানি আমরা পাই না। তাদের একটি নদী থেকে আমরা পানি দূষণেরও শিকার হচ্ছি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গঙ্গায় ফারাক্কা বাঁধ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ না দেওয়ার অভিযোগ করেন মমতা। ফারাক্কা বাঁধ সংস্কার করা প্রয়োজন। নাব্যতা ফিরিয়ে আনতে গঙ্গায় নতুন করে খনন করা দরকার। এসব কাজে অর্থ বরাদ্দের কথা বলে আসলেও কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না। আশা করি পশ্চিমবঙ্গের মেহনতি মানুষের কথা ভেবে মোদী সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিনের বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করলেও শুধু নদী ইস্যুতেই ক্ষান্ত থাকেননি মমতা। মালদা মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে আম রপ্তানির ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নিউ ইয়র্কে এই প্রথম ফাস্টফুড শ্রমিকদের সংগঠন করার অধিকার সহ জীবনযাত্রার মান উন্নয়নে নতুন একটি আইন পাশ করেছে নিউ ইয়র্ক নগর সংসদ। বুধবার বিকেলে নগর সংসদে 50 সদস্যের মধ্যে 47 জনের সমর্থন নিয়ে ফাস্টফুড শ্রমিকদের কাঙ্ক্ষিত এই বিলটি পাশ হয়। এতে বাংলাদেশি সহ নিউ ইয়র্কের অন্তত 60,000 ফাস্টফুড শ্রমিকের জীবনমান উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। বুধবার নিউ ইয়র্কের নগর সংসদ ভবন প্রাঙ্গণে ফেয়ার ওয়ার্ক উইক অ্যান্ড বেটার জব বিলের পক্ষে সমাবেশ করে কয়েক হাজার ফাস্টফুড শ্রমিক। তাদের সংগঠন করার অধিকার সহ জীবনযাত্রার মান উন্নয়নে কর্মদিবসের সূচি, শিফট শুরুর আগে 11 ঘন্টা কর্মবিরতি, শ্রমিকদের কাছ থেকে ফেরত পাঠালে জরিমানা এবং নতুন নিয়োগে বাধ্যতামূলক শ্রমিকদের পূর্বানুমতির বিধান রেখে নিউ ইয়র্ক নগর সংসদে নতুন এ আইন পাশে সমাবেশ করেন তারা। এই আইন পাশকে স্বতন্ত্র ট্রেড ইউনিয়ন করার অধিকার পাওয়ার ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের উচিত শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তারা যেন তাদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার পাশাপাশি নিজের জীবনমান উন্নয়ন করতে পারেন। নতুন এই আইন চিকিৎসা সহ শ্রমিকদের সন্তানদের লেখাপড়ায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন বিজে 32-এর নেতা হেক্টর ফিগুয়েরা। এই আইন পাশের ফলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত হলে কাজের মান উন্নয়ন সম্ভব হবে, তারা নিজের এবং পরিবারের জন্য সময় বের করতে পারবেন। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইচ্ছা করলে মালিক এখন আমাদের বলতে পারবে না যে না ওভারটাইম নাই বা তোমাকে ফায়ার করা হলো। মালিক পক্ষ আমাদের ওভারটাইম দিবে, আমাদের জায়গায় অন্য লোক হায়ার করতে পারবে না। নিউ ইয়র্কে সম্পূর্ণ ব্যক্তি মালিকাধীন ব্যবসায়ের বাইরে প্রায় 20,000 বাংলাদেশি ফাস্টফুড কর্মী রয়েছেন। সব মিলিয়ে ফাস্টফুড কর্মীর সংখ্যা প্রায় 80,000। এর আগে 2012 সালে ফাস্টফুড শ্রমিকদের আন্দোলনের মুখে ন্যূনতম মজুরি বাড়ানোর আইন পাশ করা হয়েছিল। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। গতকাল সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেন। এর ফলে মধ্যপ্রাচ্য এবং এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের কয়েকটি দেশে শনিবার থেকে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হবে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 23 জনের মৃত্যু। ভারতের পূর্বাঞ্চলে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত 8। মিশরের সিনাই উপত্যকায় বিদ্রোহীদের পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর টহল দলের ওপর বোমা হামলায় দেশটির 3 সেনা নিহত হয়। এছাড়াও উত্তর সিনাইয়ে প্রাদেশিক রাজধানী অ্যারিজে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। গুলি চালিয়ে বন্দুকধারী পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে সামরিক হাসপাতালে রাখা হয়েছে। হতাহতের এই ঘটনায় সিনাই উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানা যায়নি। এদিকে মিশরের দক্ষিণাঞ্চলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বহনকারী বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত 24 জন নিহত হয়েছে। সিরিয়ায় পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 35 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দেইর আল জোরের মায়াদিন শহরের কয়েকটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর আগে বুধবার একই এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 15 জন নিহত হয়। এ নিয়ে গেল 2 দিনে শহরটিতে নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে 23 এপ্রিল থেকে 23 মের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায়
সিরিয়ায় অন্তত 225 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত 105 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, গেল 17 মার্চ পশ্চিম মসুলের আল জাদিদা এলাকার একটি ভবনে বোমা হামলা চালানো হলে বহু মানুষ হতাহত হয়। তবে স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের মতে ওই হামলায় অন্তত 240 জন নিহত হয়েছে। 2014 সালের জুন মাস থেকে ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় 352 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করা হয়। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে বেসামরিক নাগরিকদের মৃতের সংখ্যা আরও বেশি। যুক্তরাষ্ট্রের নাগরিকদের উত্তর কোরিয়া সফর বন্ধে মার্কিন কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন দুই কংগ্রেসম্যান। বৃহস্পতিবার কংগ্রেসের প্রতিনিধি অ্যাডাম স্কিফ এবং জো উইলসন এই প্রস্তাবনা উত্থাপন করেন। প্রস্তাবটি পাশ হলে সাধারণ নাগরিকদের জন্য উত্তর কোরিয়া সফর বন্ধ হয়ে যাবে। বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনকারীকে দেশটির ট্রেজারি বিভাগ থেকে অনুমোদন নিতে হবে। এদিকে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরই উত্তর কোরীয় নেতা কিম জং উনের বিজয় উদযাপনের ছবি এবং ভিডিও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে পশ্চিমা বিশেষজ্ঞদের কাছে। উত্তর কোরীয় রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ ও তথ্যে জানা যায়, তাদের একজন সাবেক বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রি পিয়ং সুল, অন্যজন বিখ্যাত রকেট বিজ্ঞানী কিম জং সিক, তৃতীয় জন জ্যাং চ্যাং হা, যিনি দেশটির সমরাস্ত্র উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্রের প্রধান। এই তিনজনই উত্তর কোরিয়ার বিতর্কিত ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানায় গণমাধ্যম। রাশিয়ার মস্কোয় নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে 4 জঙ্গিকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি। তারা মস্কোর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মস্কোর পেরেদিলকিনো এলাকায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ওই 4 এশীয় নাগরিককে আটক করা হয়। তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএস এর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজনদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে বলেও দাবি এফএসবির। সিরিয়ায় অবস্থানরত আইএস নেতাদের দিক নির্দেশনায় এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলেও দাবি এফএসবির। ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দীদের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হুসেইন ইসরায়েলি কর্তৃপক্ষকে কারাগারে মানবিক পরিস্থিতি উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বন্দীদের নির্যাতন, বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা, মানবাধিকারকে উপেক্ষা করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখার প্রতিবাদে গত 17 এপ্রিল থেকে ইসরায়েলি কারাগারে অনশন করছেন 1,500-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের কারাগারে বর্তমানে 6,500-এর বেশি ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী রয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্র করে এক নেতাকে হত্যার দায়ে 3 অভিযুক্তের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেও এক ভারতীয় নারীকে নিরাপদে নয়াদিল্লির কাছে হস্তান্তর করায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার উজামা নামের ওই নারীর সঙ্গে দেখা করেন সুষমা। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী 20 বছর বয়সী উজামা গত মাসে পাকিস্তানের সাবেক প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে তাকে অস্ত্রের মুখে বিয়ে করতে বাধ্য করা হয়। পরে তিনি দেশে ফিরতে চাইলে বিষয়টি আদালতে গড়ায়। দেশে ফেরার রায় দেয়ায় পাকিস্তানের আদালতের প্রতি কৃতজ্ঞতা এবং উজামার পক্ষের আইনজীবীকে ধন্যবাদ জানান সুষমা। গ্রিসের রাজধানী এথেন্সে বোমা বিস্ফোরণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস গুরুতর আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ব্যাংক থেকে বের হয়ে গাড়িতে ওঠার পরই বোমার বিস্ফোরণ হয়। গণমাধ্যম জানায় খামের ভেতরে বোমাটি লুকানো ছিল। পাপাদেমোস খাম খুলতে গেলেই সেটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিনি ছাড়াও তার ব্যক্তিগত গাড়ি চালক এবং গাড়িতে থাকা নিরাপত্তা কর্মী আহত হন। এ ঘটনায় পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। শুক্রবার দেশটির সরকারি সূত্র এসব তথ্য জানিয়েছে। ভারী বৃষ্টিপাতের দুদিন পর বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে ভূমিধসের ঘটনা ঘটে। এতে বুলাথ সিনহেলায় 11 জন প্রাণ হারায়। এছাড়াও বৃষ্টিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় নিরাপত্তা কর্মীরা। উদ্ধার অভিযানে দেশটির নৌবাহিনীর শতাধিক নাবিক এবং 20টি নৌকা নিয়োজিত রয়েছে। ভারতের পূর্বাঞ্চলের নালন্দায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, হঠাৎ করে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়, যা খুব দ্রুতই পুরো বাসে ছড়িয়ে পড়ে। বাস থেকে বের হয়ে যাওয়ায় কোনো উপায় ছিল না। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ইঞ্জিনের ত্রুটির কারণে অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কয়েকজনের মরদেহ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে ক্ষতিগ্রস্তদের সাহায্যে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার প্রশাসন। বিতর্কিত সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার। বৃহস্পতিবার ডিক্রি জারির মাধ্যমে এই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। এর আগে সরকার প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করে সাধারণ মানুষ। সরকারি মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর ঘেরাও করে তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এরপরই বুধবার রাজধানী ব্রাসিলিয়ায় 1500 সেনা মোতায়েন করা হয়। ডিক্রি জারির পর ওই দিন বিকেলেই ব্যারাকে ফিরে যায় সেনাবাহিনী। ক্ষমতা নেওয়ার 1 বছরেরও কম সময়ে প্রেসিডেন্ট টেমারের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করে। উপদেষ্টাদের পাশাপাশি প্রেসিডেন্ট টেমারের বিরুদ্ধেও ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এ অবস্থায় প্রেসিডেন্টের অভিশংসনের পদ্ধতি উত্থাপন করেছেন দেশটির বার কাউন্সিলের সভাপতিরা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ম্যানচেস্টার হামলা তদন্তের তথ্য ও ছবি ফাঁস করায় মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা ট্রাম্পের। সিরিয়ায় আইএসের প্রশিক্ষণ নিয়েছিল হামলাকারী আবেদি। আনুষ্ঠানিকভাবে আইএস বিরোধী মার্কিন জোটে ন্যাটোর অংশগ্রহণ। জোটের প্রত্যেক দেশকে প্রতিরক্ষা ব্যয় বহনের আহ্বান যুক্তরাষ্ট্রের। প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা সহ মস্কোর সঙ্গে ম্যানিলার 11টি চুক্তি সই। জঙ্গি দমনে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার। এবং তিস্তার ন্যায্য দাবি থেকে কৌশলে সরে আসতে এবার বাংলাদেশের বিরুদ্ধে মমতার পাল্টা অভিযোগ। ধর্ণা মোদির কাছে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।